এখনো এক মাস বাকি থাকলেও এরই মধ্যে ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক অত্যাধুনিক ডিজাইনের পণ্যের দিকে। তাদের পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। কেনাকাটার শেষে যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন ক্রেতারা, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। সাদিক হাসান ইমনের রিপোর্ট। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। জুতা, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে পোশাক, সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া। সবাই একটু আনকমন কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে। কানের দুল হোক সেটা, কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি, যাতে হলো মানে সব কিছুর মধ্যে পড়ে, পত্তায় পড়ে। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে। আমরা একটা সার্ভে করি, টু পিস বানিয়ে থাকি। তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি। জামদানি, আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে, জুয়েলারি আসছে, আর কিছু এখনো প্রোডাকশনে আছে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর ভ্যাট ট্যাক্স, এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার হেসালের জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয়, প্রত্যেক জায়গায় স্পেড মানি দিতে হয়। এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা। এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। রমজানে চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। বেড়েছে শসা, লেবু, টমেটো, বেগুন সহ কয়েকটি সবজির দামও। বাজার স্থিতিশীল রাখতে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবারের তুলনায় রোববার প্রথম রোজায় সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। বিক্রেতারা বলছেন, রুই, মৃগেল, কাতলা সহ প্রায় সব ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। মাছ আছে প্রচুর, কাস্টমার নাই বললেই চলে। রুই মাছ কালকে যেটা 1 কেজি দাম বিক্রি হয়েছে 280, 300-র ভিতরে। আজকে মনে করেন আমরা মনে হয় 270-80 কিলো, 10-20 টাকা সব পার কেজিতে মাছের দামের কম। বিভিন্ন খাদ্যদ্রব্য আগেই কিনা ফেলছে, এখন তো ধরেন আজকে একটু চাহিদা কমই হবে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। কিছুটা কমেছে খাসির মাংসের দামও। গতকালকে কিছু 80 বেচছে, কেউ 800 বেচছে, এখন মনে করেন তার 60-70 এসে যাবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছিল 900 করে নিচ্ছে, আর হাড় সহজে ওটা 730 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসলো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মালটা 300 থেকে 330, আপেল 300 থেকে 400, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। আগের থেকে রোজাতে চাহিদা একটু বেশি, সবাই ইফতারের সময় চায় একটু ফল দিয়ে ইফতার করার জন্য। সারাদিন রোজা রাখি, আমরা চাই ফল ফুল কিনতে, কিন্তু হচ্ছে আমাদের যে বাজেট, ওই বাজেটের বাইরে অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমায় দাম বাড়ছে। গত পরশু দিনকার 30 টাকা লেবুর হালি ছিল, আজকের লেবু হয়ে গেছে 60 থেকে 80 টাকা। বেগুন কেউ কিনে নেয়, রাস্তায় খারাপ 20 টাকা 30 টাকা বেচছে, এখন 100 টাকা চাই বেগুন। কয়দিন আগে আমদানি বেশি ছিল,
ময়মনসিংহের টমেটো ছিল ওই সময় 20 টাকা 25 টাকা কেজি বেচছি। বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবজিটা একটা মৌসুমী পণ্য, 12 মাসে সবজি ফলে না, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তার স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খামারবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল ক্রেতার। 1.5 ঘন্টায় শেষ হয়ে যায় গরুর মাংস, আর পাস্তরিত দুধ মেলেনি বিক্রি শুরুর 2 ঘন্টা পর। সোমবার থেকে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। ইন্দিরা রোডের বাসিন্দা জাহিদুর রশিদ প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছেন সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ কিনতে। রোদে পুড়ে অপেক্ষা শেষে মিলল না গরুর মাংস। কেন 1.5 ঘন্টায় শেষ গরুর মাংস? ক্ষোভে ফেটে পড়েন জাহিদুর রশিদের মতো অন্য ক্রেতারাও। আসছিলাম গরুর মাংস নেওয়ার জন্য, গরুর মাংস নাই, বলে যে 50 জন দিছে, মিথ্যা কথা। রোজা রমজানের দিনে মিথ্যা কথা বলে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। দুধ বলে শেষ হয়ে গেছে, এখন ডিম আর হলো মুরগি আছে। সিরিয়াল অনেকক্ষণ দাঁড়ায় আছি, দাঁড়ানোর পর এখানে আসছি, জিজ্ঞাসা করছি, বলতেছে গরুর মাংস শেষ। এখন দেওয়াই শুরু করে নাই, দেওয়ার আগে কিভাবে শেষ করে ফেললো। শুধু পণ্য না পাওয়ার ক্ষোভই নয়, গরুর মাংস ও ডিমের দাম গত বছরের তুলনায় বেশি হওয়ায় বিরক্তি ঝাড়েন মধ্যবিত্তরা। গরুর মাংসের কেজি আমার এলাকার তুলনায় 100 টাকা কম পার কেজিতে। ব্রয়লার মুরগির প্রাইসটা এর সমানই, প্রায় খুব বেশি যে সাশ্রয়ী যে তা না। গত বছর ডিম নিছে 110 টাকা, আবার পরে মাঝখানে 100 টাকা করেও নিছে, আর গরুর মাংস ছিল 600, এখন 50 টাকা বাড়াই দিছে। এত সংকট কেন, আর দামটাই বাড়লো কেন? শনিবার চাহিদা কম থাকায় রোববার বরাদ্দ কম ছিল তথ্য দিয়ে সোমবার থেকে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রয়লার 44 কেজি, মিল্ক 140 লিটার, আর ডিম আছে 1800 পিস। বরাদ্দ যতটুকু সেই সাপেক্ষে যতটুকু পাই, আমাদের তো পর্যাপ্ত ওইভাবে নাই। কালকের অবস্থা বুঝে আজকে এই পরিমাণ সরবরাহ আনা হয়েছে। আজকের অবস্থা বুঝে কালকে আরো একটু বাড়বে, তারপরে ডে বাই ডে বাড়তে থাকবে। রাজধানীর 25টি স্থানে 28 রমজান পর্যন্ত চলবে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির এই কার্যক্রম। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশের বিভিন্ন স্থানে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাশ্রয়ী মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। বাজার উদ্বোধনের আগেই হাজির হাজারো নারী পুরুষ। রোববার সকাল থেকে উপচে পড়া ভিড় ফরিদপুর শহরের আলিপুর এলাকার ন্যায্য মূল্যের বাজার। বাজারে প্রতি কেজি চাল 30 টাকা, আটা 24 টাকা, দুধ প্রতি লিটার 75 টাকা, গরুর মাংস 680 টাকা, সোনালী মুরগি 290 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া খেজুর, তরমুজ, আঙুর সহ বিভিন্ন ফল সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে খুশি ক্রেতারা। বাজার ছাড়া দাম কম এবং জিনিস ভালো। নরমাল বাজারে গরুর মাংসের কেজি হচ্ছে আপনার 750 টাকা, আমি এখানে 680 করে গরুর মাংস কিনলাম। নিত্য প্রয়োজনে যেভাবে দাম বাড়ছে, সেক্ষেত্রে জেলা প্রশাসন রমজান উপলক্ষে যে উদ্যোগটা নিয়েছে, অবশ্যই ফরিদপুরবাসীর জন্য এটা উপকার হবে। প্রত্যেকটি উপজেলায় একটি করে ন্যায্য মূল্যের বাজার রয়েছে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, পণ্য যেন ন্যায্যতার ভিত্তিতে বিক্রি হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম, গরুর মাংস সহ 9টি পণ্য বিক্রি করছে জেলা প্রশাসন। গরুর মাংস 620 টাকা, ডিম 40 টাকা হালি এবং দুধ 70 টাকা লিটারে সরবরাহ করা হচ্ছে। এদিকে দিনাজপুরে হেরিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এবার 540 টাকা প্যাকেজ মূল্যে 30 টাকা কেজি দরে 5 কেজি করে চাল, 60 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল, 100 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি দেওয়া হচ্ছে। কনক আজাদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ক্যাডার বৈষম্য নিরসন দাবিতে রংপুর মেডিকেলে আউটডোর চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগের সেবা প্রত্যাশীরা, জরুরি রোগীদের বিকল্পভাবে দেয়া হচ্ছে সেবা। রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। চলবে রমজান মাস জুড়ে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য কোম্পানিকেও এমন উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি।
বাজার মূল্যের চেয়ে কমে মিলছে সয়াবিন তেল, চিনি, ডাল, দুধ, চা, মশলার মতো নিত্যপণ্য। তাই সিটি গ্রুপের এই ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিজেদের চাহিদা মতো পণ্য কিনছেন ভোক্তারা। সব জিনিসে পাওয়া যাচ্ছে 2-4 টাকা হলেও কম মূল্যে সাশ্রয় পাওয়া যাচ্ছে এবং নেওয়ার জন্য সুবিধা হচ্ছে যে না আমি একটু ক্রয় করলাম। কিছুটা কম আছে, বাজার মূল্য থেকে অনেকটা কম আছে, স্বস্তি আছে। এবারে থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ 15-20 টাকা আমার সেভ হয়েছে। আমাদের উৎপাদিত সব প্রোডাক্টই আছে, কেউ দুধ, চিনি এটা নিচ্ছে, কেউ বা শুধু সয়াবিন তেল এবং চিনি এটা নিচ্ছে। সুলভ মূল্যে এই কার্যক্রম চালানো প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে, প্রতিদিন 5টি করে ট্রাকে ঢাকা শহরের 15 থেকে 20টি স্থানে এই কার্যক্রম চলবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। আমরা বরাবরের মতোই অনেকগুলো বছর ধরেই এই কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি, আমরা এবারও চালিয়ে নেব। আমরা আশা করব যে এতে করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আমাদের পণ্যগুলো তুলে ধরতে পারবো এবং জনগণ এতে উপকৃত হবে। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো, বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। এ সময় সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য বাজারজাতকারী অন্য কোম্পানিকেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে, কারণ তাহলে ঢাকাই শুধু বাংলাদেশ না, সব জায়গায় অনেক জায়গায় কিন্তু স্বল্প আয়ের মানুষ আছে, তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তো অন্যান্য ব্যবসায়িক গ্রুপও যদি এগিয়ে আসে তাহলে এটা ভালো হবে। রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছেন আউটডোর মেডিকেল অফিসাররা। পূর্ব ঘোষণা ছাড়াই চিকিৎসকদের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। তবে জরুরি রোগীদের বিকল্পভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে জানায় কর্তৃপক্ষ। বিভাগের 8 জেলার মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন 11টি বহির্বিভাগে পালা করে রোগী দেখেন অন্তত 30 থেকে 35 জন চিকিৎসক। দিনে গড়ে 2 থেকে 2,500 মানুষ চিকিৎসা নেন হাসপাতালটিতে। তবে হঠাৎ করে বিসিএসে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করেছেন আউটডোর মেডিকেল অফিসাররা। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন রোগী ও স্বজনরা। 12টা পার হয়ে যাওয়ার পর এখন বলতেছে এদের নাকি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। তাহলে আমরা কতক্ষণ ওয়েট করব? ঠিকই তো, ওরা বাইরে চেম্বারে অবশ্য রুগী দেখবে, এইরকম ভোগান্তি তো আমাদের কাম্য না। বাচ্চা অসুস্থ, বাচ্চা কোলে নিয়ে ঘুরতেছি, এই পাশ থেকে ওপাশে যাচ্ছি, ওরা বলতেছে পরিচালক স্যারের রুমে যাও, পরিচালক স্যারের রুমেরা বলতেছে ডাক্তার কাছে যাও। আমরা কোনো জায়গায় যা পাচ্ছি না। কেন এই ভোগান্তির শিকার হবে? আপনাদের আন্দোলনের দাবি, আপনাদের দাবি আছে, সেটা আপনারা কর্তৃপক্ষকে জানান, তারা আপনারা কেন এই রোগীদেরকে দিয়ে সেটা তুলবেন? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জরুরি রোগীদের বিকল্পভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এমার্জেন্সি ইনডোর আমাদের সবসময় খোলা থাকে, এটা 24 ঘন্টা খোলা থাকে, আপনিও জানেন আমিও জানি। আর আউটডোরে কিছু রোগী অবশ্যই ঘুরে, তার জন্য তো অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করতেছি। গত 15 দিন ধরে নানা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও কর্মবিরতি সহ আন্দোলন করে আসছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও আউটডোর মেডিকেল অফিসাররা। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের এক উপপরিদর্শকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর 5 লাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এসআই ইউসুফ আলীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয় কাছে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস। পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় ইউসুফকে উদ্ধার করেন। পূর্ব পরিকল্পনা মতোই তাকে হেনস্থা করে, যেহেতু 2 জন আগেই ছিল, ওরা ওদেরকে ডেকে নেয় এবং তাদের সাথে কিন্তু আপনারা জানেন তারা এখানে প্রায় ছিনতাই বা অন্যান্য যে অপকর্মগুলি আছে এগুলির সাথেও তারা জড়িত। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট, আভাস সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার। সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে।
2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিকপক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টের জেরে ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতা হারাতে পারেন ভলোদিমির জেলেনস্কি, এমন আভাস দিয়েছেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবেই হোয়াইট হাউসে বাক বিতণ্ডায় জড়ান ট্রাম্প। তবে জেলেনস্কি বলেছেন কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদত্যাগ করবেন তিনি। No position to dictate that. Remember this. You're in no position to dictate what we're going to feel. হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডায় জড়ানো নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। বিরল এই ঘটনার নানা বিশ্লেষণ দিচ্ছেন অনেকে। তবে পুরো ঘটনাকে সুকৌশলে সাজানো হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মানহানি করে ক্ষমতাচ্যুত করার অংশ হিসেবেই তাকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো হয়। Far more than a lot of people said. স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এরই মধ্যে জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন এক মার্কিন সিনেটর। যদিও এর জবাবে জেলেনস্কি জানান কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদ ছাড়বেন তিনি। তবে যুক্তরাষ্ট্র হাত ছাড়লেও ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, শুক্রবারের ঘটনার পর জেলেনস্কির প্রতি অটল সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত উন্নয়নে 226 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি করেছে যুক্তরাজ্য। কিয়েভে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অন্যতম ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ান সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির নামে পরিচিত এই অ্যারেনাতেই অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান কার্যালয়। ক্রিকেটের একটি স্টেডিয়াম ছাড়াও এখানে রয়েছে ফিল্ডিং ড্রিলের জন্য আলাদা গ্রাউন্ড। পাকিস্তানের একমাত্র স্টেডিয়াম এই গাদ্দাফি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা আছে যার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল সহ 4টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিদ। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আসার সময় যে ভেন্যুটি নিয়ে একটু আলাদা রকম রোমাঞ্চ কাজ করছিল তা গাদ্দাফি স্টেডিয়াম। উপমহাদেশের আইকনিক এই অ্যারেনাটির নতুন রূপ দেখার জন্য মুখিয়েছিলাম একদম শুরু থেকে। স্টেডিয়াম এলাকায় প্রবেশের মুখেই বিশাল গেট আপনাকে অভিবাদন জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এরপর ধীরে ধীরে প্রবেশ করতেই দেখবেন সবার আগে সেখানে আছে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তর ছবি। রিজওয়ানকে না দেখে বেশ অবাক লাগলো। সার্ভিস রোড পেরিয়ে স্টেডিয়ামের নকশাটা মনের মধ্যে গেঁথে নিয়ে এগিয়ে যেতেই প্রথম চমক। আপনাকে অভিবাদন জানাবে পাকিস্তানি ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি ইমরান খান এবং জহির আব্বাস। না, তারা নিজেরা নন, তাদের নামাঙ্কিত এনক্লোজার গেট।
এরপর সংবাদকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে উপরে উঠতেই পিলে চমকে যাবে আপনার। ক্রিকেটকে ভালোবাসেন যারা, তাদের জন্য এ যেন এক জীবন্ত জাদুঘর। শুরুতেই অনার্স বোর্ডের মেলা। কে কবে কোন কীর্তিগাথা করেছেন এই মাঠে সব লিপিবদ্ধ এক দেয়ালে, যেখানে ওয়ানডে শতক হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল, নাজমুল শান্ত, মেহেদি মিরাজরাও লিখে রেখেছেন বাংলাদেশের নাম। একটু সামনে এগোলেই ওয়াসিম আকরাম গ্যালারি, আর তার উপরে জলজল করছে সুইং অফ সুলতানের গুরু দ্য গ্রেট ইমরান খানের 92 বিশ্বকাপ জয়ী ট্রফি হাতের সেই আইকনিক পোস্টার। স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আগে ওয়াসিম আকরাম এনক্লোজার থেকে এক নজর দেখে নিলাম মুয়াম্মার গাদ্দাফি স্টেডিয়ামের মূল গ্রাউন্ডকে, যেন যত্নে আঁকা শিল্পীর কোনো চিত্রকর্ম। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে স্মরণ করে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়াম। এরপর দুবার রেনোভেট করা হয়েছে স্টেডিয়ামটিকে, 3 বার নাম বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাদ্দাফি স্টেডিয়াম। তবে সূত্র বলছে এবার হয়তো শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নতুন কোনো পরিচয় দেওয়া হবে পিসিবি পক্ষ থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলের সব বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং রোজার প্রথম দিনে হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা, পুরান ঢাকায় জমজমাট কেনা বেচা, ফলের দামে উত্তাপ। সপ্তাহ ব্যবধানে কেজি বেড়েছে 20 থেকে 50 টাকা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।